জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা টিকে থাকতে নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান। বাজার ব্যবস্থাপনায় কোনো সিন্ডিকেট থাকবে না বললেন নয়া বাণিজ্য উপদেষ্টা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখাই চ্যালেঞ্জ। মৌলিক সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বললেন ফখরুল। ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। মুক্তিযুদ্ধের চেতনা মানে গুম বিচার বহির্ভূত হত্যা নয়, সংবিধানের ৫০ সংশোধনী বাতিলে রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল। জানুয়ারিতে আসছে নগর পরিবহন, বিশেষ প্রণোদনা দাবি বাস মালিকদের, যৌক্তিক ব্যবসায়িক মডেল প্রণয়নের পরামর্শ। সরকারি কৃচ্ছ্রতা সাধনে দক্ষতা বিভাগ খুললেন ডোনাল্ড ট্রাম্প। প্রধান হিসেবে দায়িত্বে ইলন মাস্ক ও বিবেক রামাস্বামী। ফিফা প্রীতি ফুটবলে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় লড়াই শুরু সন্ধ্যা ৬টায়। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দুপুরের সংবাদে, সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে, টিকে থাকতে দরকার নতুন সংস্কৃতি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ডস লিডার্স অ্যাকশন সামিটে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। আজারবাইজানের বাকুতে নিজের ৩-০ তত্ত্ব আবারও বিশ্ব সভায় তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান। This perspective will take us from fixing climate destruction to stopping the further carnage. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণ করাই তার প্রথম চ্যালেঞ্জ। স্থানীয়ভাবে সরবরাহ বাড়ানোর জোর চেষ্টা চলছে। শিগগিরই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসবে, এর সুফল পাবে মানুষ। সচিবালয় নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় এখন থেকে সিন্ডিকেট থাকবে না, থাকবে প্রতিযোগিতা। নিজে ব্যবসায়ী হওয়ায় প্রতিযোগিতা করেই কাজ করেছেন মন্তব্য করে তিনি বলেন, এখন সেটাই থাকবে, সিন্ডিকেট নয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দামে ওঠানামা, বন্যা এবং ছাত্র জনতার আন্দোলনের প্রভাব বাজারে পড়েছে, তাই দাম বাড়তির দিকে ছিল। প্রশাসনকে সাথে নিয়ে সমস্যা সমাধানে কাজ চলছে। শিগগিরই জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।
আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা আমাদের প্রশাসনিক এঙ্গেজমেন্টটাকে আমি যতটুকু সম্ভব বাড়ানোর চেষ্টা করছি, ব্যবসায়ীদের সাথেও বিভিন্ন রকমের সলা পরামর্শ করছি, বিভিন্ন সভাও করছি। আগামীকালও আমি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসছি এবং সামগ্রিকভাবে সংযোগ বৃদ্ধি করার চেষ্টা করছি। বাজারে সরবরাহ বাড়লেই আশা করা যায় আল্লাহর রহমতে, এবং এর মধ্যে আন্তর্জাতিক বাজারেও বিভিন্ন রকমের দর বৃদ্ধি, দর পতন, বিভিন্ন ঘটনা ঘটছে পণ্য ভেদে। সো এই জিনিসগুলোর কিছু রিফ্লেকশন তো আসবেই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মৌলিক সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই সরকারের দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেন সবাই ভোটে অংশ নিতে পারে। সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সব বিষয়ে সংস্কার না করার পরামর্শ দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার তাগিদ দেন তিনি। এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দিতে সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক অপচেষ্টা করছে। একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্যে থেকে ওই সময় তুলে নিয়ে এসে, যেখানে পুলিশ বাহিনী সম্পূর্ণ ফেল করেছিল, সেখান থেকে নিয়ে এসে আবার তারা একটা সিস্টেমে নিয়ে এসছে, আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে। এটাই তাদের বিরাট সফল, এবং আমি বিশ্বাস করি এটা আরো সফল হবে। মির্জা ফখরুল বলেন, কে রাজনীতি করবে আর কে করবে না তা পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। জাতীয় ঐক্যের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা সফলভাবে করেছে, জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, ভিন্ন থাকবে। পরে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে বর্ধিত সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদে সংস্কার করছে, তবে আগামীতে নির্বাচিত সরকার দীর্ঘমেয়াদে সংস্কার করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ভবনে পিকেএসএফ দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে, যেটার উপর দিয়ে পরবর্তী সরকার হাঁটবে। সরকার তার কাজের মাধ্যমে এগিয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, বিদেশি ও দ্বিপাক্ষিক সংস্থা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। সবাই মিলে যদি আমরা কাজটা করে দেবো, আমাদের ক্যাপাসিটি আছে, আমরা যে সৃজনশীলতা অত্যন্ত বেশি। বাংলাদেশ যে কতগুলো চড়াইতে পারিয়ে আমরা যদি দুইটা হার্ড মিডিল ইনকাম আর ডেভেলপমেন্টের বিষয়গুলো সবার ক্ষেত্রে, আর এটা কিন্তু ধারাবাহিকতা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। মুক্তিযুদ্ধের চেতনা মানে গুম বিচার বহির্ভূত হত্যা নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার হাইকোর্টে সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের রুলের শুনানিতে কথা বলেন তিনি। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে ১৫তম সংশোধনী বাতিলের রিটের ওপর ৫ম দিনের শুনানি চলছে। সংবিধানে দেশের সকল নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করে তিনি বলেন, এর ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিদের জোরপূর্বক
বাঙালি পরিচয় দিতে বাধ্য করা হচ্ছে। এতে বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে ঐক্য ধ্বংস করে বিভাজন সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, শুনানি আবারও শুরু হয়েছে কিনা এবং আইনজীবীরা কি বলছেন? স্যার, আপনাকে ধন্যবাদ। আসলে শুনানি শুরু হবে 2টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। তো প্রথম সকাল থেকে অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তিনি এই পঞ্চম দিনের মতো পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে রুলের উপর যে শুনানি, সেটি পঞ্চম দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই শুনানিতে অ্যাটর্নি জেনারেল সংবিধানের বেশ কয়েকটি ধারার যে বিতর্কিত ধারা, সেই বিষয়গুলো নিয়ে তিনি তুলে ধরেছেন। সেখানে তিনি সামগ্রিকভাবে যে বিষয়টি বলতে চেয়েছেন যে আসলে বিশেষ করে জাতিসত্তা নিয়ে যে সংবিধানে যে ব্যাখ্যা দেওয়া রয়েছে, বাঙালি জাতি উল্লেখ রয়েছে সংবিধানে 10 ধারায়, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশি প্রত্যেক জনগণ বাংলাদেশি এবং বাঙালি জাতি বলে উল্লেখ করা হয়েছে। সেটিকে তিনি বিরোধিতা করে বলেছেন যে আসলে বাংলাদেশি হিসেবে উল্লেখ করাটাই হচ্ছে একটি জাতির জন্য গণতান্ত্রিক উপায়। কারণ বাংলাদেশে অনেক ধর্ম, বর্ণ, বিভিন্ন উপজাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস রয়েছে। সেখানে আপনি যদি সকলকে বাঙালি বলে উল্লেখ করেন, তাহলে সেটি গণতন্ত্রের পরিপন্থী বলে তিনি উল্লেখ করে এর বিরোধিতা করেছেন, অর্থাৎ তিনি সংশোধন চেয়েছেন। এছাড়া আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তিনি মোটা দাগে যে বিষয়টি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে কি হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যে শত শত মানুষের প্রাণ গিয়েছে এবং এই যে সংঘাত, সহিংসতা সৃষ্টি হয়েছে, সব কিছুর মূল হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার না থাকা। তত্ত্বাবধায়ক সরকার না থাকার ফলে আরও যে বিষয়টি, বিগত যে নির্বাচনগুলো, জাতীয় নির্বাচনগুলো সবগুলো বিতর্কিত হয়েছে, যার ফলে আজকের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং সংবিধানে আরও একটি ধারায় উল্লেখ রয়েছে যে যে মৌলিক যে বিষয়গুলো সেখানে রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোনো ধরনের বিতর্কিত বা তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করে যে ধারাটি 15 সংশোধনীতে আনা হয়েছিল, সেটিকে কেন বাতিল করা হবে না, এই বিষয়টি তিনি প্রশ্ন উত্থাপন করে বলেছেন যে এটি কোনোভাবেই থাকতে পারে না, কারণ এটি মানুষের অধিকার, যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে ভোট দানের, সেই ভোটাধিকার আসলে প্রয়োগ করতে পারে নাই বিগত সরকারের সময়। তো এই বিষয়গুলো উঠে এসেছে। 2টার সময় আবারও শুনানি অনুষ্ঠিত হবে। অন্যান্য স্টেক হোল্ডার যারা এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন তারাও শুনানি করবেন। অবশ্য আদেশ কবে হবে বা রায় কবে হবে রুলের উপর, সেটি এখনো জানা যায়নি, হয়তো শুনানির পরে জানা যাবে। তো এই ছিল অ্যাটর্নি জেনারেল, হয়তো পরবর্তীতে আমাদের সাথেও কথা বলবেন। এই ছিল আমার কাছে সবশেষ। সারা। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শকযুক্ত ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তিকে অসম ও দেশের স্বার্থ বিরোধী উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। আজ বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে 2017 সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। এসব চুক্তির একটি 2017 সালে আদানির সঙ্গে করা 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি। হত্যাসহ বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী, মেয়র সহ বেশ কয়েকজনকে রিমান্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে আছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ এবং ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম। এদিকে আলাদা 3টি মামলায় সাবেক এমপি সাদেক খান ও জাসদ সভাপতি হাসানুল হকিনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র সহ বেশ কয়েকজনকে।
রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মানি লন্ডারিং মামলায় সাবেক সচিব আমজাদ হোসেনকে দেয়া হয় 3 দিনের রিমান্ড। এদের এই হত্যার সঙ্গে এবং বৈদেশিক মুদ্রার সঙ্গে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে তারা 15 বছর, যেখানে তাদের টাকা পাওয়া যাচ্ছে, তাদেরকে আইন আওতায় নিয়ে আসছে এবং রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক অবৈধ মন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জামিনের বিষয়ে নিজেদের যুক্তির কথা জানান আসামি পক্ষের আইনজীবী। বারবার রিমান্ড চাওয়া হচ্ছে, বারবার মামলাগুলো নিয়ে সম্পৃক্ত করা হচ্ছে, যা হিউম্যান রাইটস এর পরিপন্থী। আমরা প্রতিটা জাজমেন্টের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। এদিকে মোহাম্মদপুর থানার আলাদা 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার সংস্থাটির উপসহকারী পরিচালক নাইমুল ইসলাম সকাল 10টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মাহফুজা আক্তারের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে 2022-23 অর্থ বছরে বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে 13 কোটি টাকা অতিরিক্ত খরচের নামে ঢাকা কেন্দ্রের হিসাব শাখার দুর্নীতিবাজ 3 জন কর্মকর্তার সাথে যোগসাজশে লুটপাট করেন। গত 15 বছরে শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা উত্তোলন করে প্রায় 100 কোটি টাকার সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। ঢাকার দক্ষ যানজটকে নির্বাসনে পাঠাতে নগর পরিবহনকে চাঙা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার অধীনে চলবে রাজধানীর সব গণপরিবহন। যাতে দূর হবে বাসগুলোর অসুস্থ প্রতিযোগিতা, নিরসন হবে যানজটের। নিয়ন্ত্রক সংস্থা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে, পরিবহন খাতের সংস্কারের এই উদ্যোগ জানুয়ারি নাগাদ আলোর মুখ দেখবে। উদ্যোগকে স্বাগত জানালেও আনফিট বাসের লোকসান পুষিয়ে উঠতে বিশেষ প্রণোদনার দাবি করছেন পরিবহন মালিকরা। ঢাকা নগর পরিবহনকে টেকসই করতে যৌক্তিক বিজনেস মডেল প্রণয়নের উপর জোর দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান কানুনের ক্যামেরায় হাসান ওয়ালির প্রতিবেদন। লক্কর ঝক্কর বাসে এমন দুঃসহ যাত্রা যেন ঢাকাবাসীর নিয়তি। বিভিন্ন সময়ে নানা উদ্যোগেও কাজের কাজ হয়নি কিছুই, উল্টো বেড়েছে দুর্ভোগ বিড়ম্বনা। স্বস্তি ফেরাতে ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক স্বপ্ন দেখেছিলেন বাস রুট রেশনালাইজেশনের, যার আওতায় এক ছাতার নিচে আসবে ঢাকার সব বাস। কিন্তু বিগত সরকারের শক্ত রাজনৈতিক সিদ্ধান্তের অভাব আর পরিবহন মালিকদের সিন্ডিকেট দৌরাত্মে সফলতার মুখ দেখেনি এই প্রোগ্রাম। 2021 সালের ডিসেম্বরে সীমিত পরিসরে চালু হলেও কিছুদিনের মধ্যেই লোকাল বাসে পরিণত হয় নগর পরিবহন। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ফের চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। এর আওতায় 42 রুটে চলবে ঢাকার সব বাস। যদি সরকারিভাবে এটার শৃঙ্খলা ফিরে আসে তাহলে অনেক ভালো হবে। জনগণ যে বাসে যাতায়াত করে এটা ভোগান্তিটা অনেকটা কমবে। একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে কে আগে যাবে, কে যাত্রী উঠাবে, দেন হচ্ছে হ্যাসেল। যদি করা হয় ভালো, কিন্তু আমাদের তো অনেক কথাই বলা হয় কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না। ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ বলছে, নগর পরিবহনের আওতায় এক রুটে চলবে এক কোম্পানির বাস। যাত্রী ওঠানামা হবে নির্দিষ্ট স্টপেজে, থাকবে আধুনিক টিকিট ব্যবস্থাপনা। সমন্বিত একটা এফোর্ট লাগবে। এই যে কোম্পানি বেসড অপারেশন, এটা ওনারা বলছে ঠিকই, কিন্তু আসলে ফাংশন করবে কিভাবে সেটার একটা ওরিয়েন্টেশন আমরা দিব। সংস্কার কর্মসূচির মধ্যে এটা ইচ্ছাকৃতভাবে এটাকে আনছি যে পাবলিক ট্রান্সপোর্টকে এনশিওর করতে হবে। উদ্যোগে সাধুবাদ জানাচ্ছে পরিবহন মালিক সমিতির নতুন নেতৃত্ব। সেক্ষেত্রে আর্থিক লোকসান এড়াতে বিশেষ পরিকল্পনার দাবি তাদের। আর উদ্যোগ সফল করতে বিজনেস মডেল প্রণয়নে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাসের মালিক যারা আছে তার একটা যদি ভালো বিজনেস মডেল তৈরি করা যায় গবেষণা ভিত্তিক, তাদের লোকসানে পড়ার কোনো সুযোগ নাই এবং যাত্রীরা ভাড়া বাড়ান নিয়ে যে শঙ্কা করছে সেটাও সুযোগ নাই, কারণ ভর্তুকি দেওয়ার আসলে সুযোগ আছে সরকারের। বিদ্যমান অবস্থাকে অস্বীকার করলে চলবে না। তো এই ক্ষেত্রে যদি নতুন কোনো সিস্টেম বা ব্যবস্থাপনা আমরা প্রবর্তন করতে যাই বা
কার্যকরী করতে যায়, সেক্ষেত্রে যারা বিদ্যমান আছেন তাদেরকে যদি সরাইয়ে দিতে হয় তাহলে তাদের একটা ক্ষতিপূরণের বিষয় আসে, আবার তাদেরকে যদি সম্ভব হয় তাহলে অ্যাবজর্ব করে নিতে হবে। নগর পরিবহনে যুক্ত হতে এরই মধ্যে আবেদন করেছে ৬২টির বেশি কোম্পানির ১,০০০-এর বেশি বাস। ৩০ নভেম্বর পর্যন্ত থাকছে আবেদনের সুযোগ। দৃশ্যমান আর অদৃশ্য সিন্ডিকেট ভেঙে ঢাকার সড়কে ফিরবে শৃঙ্খলা। সবার জন্য নিরাপদ হবে গণপরিবহন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার সড়ক ব্যবস্থায় সত্যিকারের সংস্কার আনবে, এমন প্রত্যাশায় দিন কাটছে নগরবাসীর। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। দুপুরের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন, কঠিন ঝাল। ক্লিন মানেই টাইলক্স। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দুপুরের সংবাদে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুলাই আন্দোলনের আহতরা, ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অন্তরা, অবরোধকারীরা কি বলছেন, তাদের দাবি দাওয়া কি, এবং চিকিৎসা নিতে আসা রোগীদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে কারণে? আসলে এখানে এই মুহূর্তে যারা আন্দোলন করছেন এবং রাস্তা ব্লক করে দিয়েছেন তারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন তারা, বিশেষ করে যারা এখানে ভর্তি ছিলেন এই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান অর্থাৎ নিটোরে যারা ভর্তি ছিলেন তারাই মূলত এসেছেন। ঘটনার সূত্রপাত হচ্ছে আজকে দুপুরের দিকে বেলা 11টার দিকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম তারা এই নিটোর পরিদর্শনে আসেন। তারা চতুর্থ তলায় পুরুষ ওয়ার্ড 1 ঘন্টারও বেশি সময় ধরে পরিদর্শন করেন। এরপরে তারা 3 তলার যে ওয়ার্ডটা সেখানে আহতদের দেখতে না যাওয়ায় সেখানকার আহতরা আসলে ক্ষিপ্ত হয়ে নিচে চলে আসেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে দেখা যায় যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তার যে গাড়িটি ছিল সেই গাড়িটি এই যারা আহত রয়েছেন এবং ক্ষুব্ধ যারা রয়েছেন এখানে তারা আসলে এসে গাড়িটি আটকে দেন, গাড়িটি যেতে দিতে চান না। পরবর্তীতে দেখা যায় যে নূরজাহান বেগম অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা এবং সারা কুক তারা দুজনই বিশেষভাবে বিশেষ পরিস্থিতি মোকাবেলা করে সেখান থেকে যেতে পারেন, কিন্তু পরবর্তীতে যেটি দেখা যায় যে শিক্ষার্থীরা একদম রাস্তায় নেমে পড়ে এবং নিটোরের সামনে যে রাস্তা সেটি একদম পুরোপুরি বন্ধ করে রেখেছে এবং পরবর্তীতে সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এভাবে রাস্তা আটকে রেখে সাধারণ মানুষের ভোগান্তি না করে তাদের দাবি দাওয়াগুলো উপদেষ্টাদের কাছে আসলে সুপরিকল্পিতভাবে দেওয়ার জন্য, কিন্তু তারা একথা মানতে নারাজ। তারা যেটি বলছেন তাদের যেটি চাওয়া তাদের যে অর্থ অর্থাৎ তারা অনেকেই চিকিৎসা করতে এসেছেন কিন্তু তাদেরকে যে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটি আসলে পুরোপুরি তারা পাচ্ছেন না, বা বিভিন্ন জায়গা থেকে যে অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল সেটি তারা পাচ্ছেন না, এমন অভিযোগ আসলে তারা করছেন এবং রাস্তা এখন পর্যন্ত ছাড়তে চাইছেন না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। সারা। অন্তরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দেয়া সকল মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলেন তিনি। আব্দুস সালাম বলেন, যারা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কথা বলেন তারা যে দলেরই হোক সে আওয়ামী লীগের দোসর। তাদেরকে আগে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় বিতাড়িত করতে হবে। যাদের গুম করা হয়েছে তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে জনতার সরকারের হাতে ক্ষমতা দিয়ে যা যা উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নেওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা হিসেবে এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কি অনৈক্য সৃষ্টি হয়েছে?
দূরত্ব বাড়ছে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে? দায়িত্বশীল দুজন কথা বলেছেন নিউজ 24-এর সঙ্গে। তাদের দাবি, মানুষের সমস্যা সমাধানের চিন্তা বাদ দিয়ে উপদেষ্টা হওয়া ছাত্র প্রতিনিধিরা ব্যস্ত অন্য কিছুতে। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরউদ্দিনের নিয়োগ নিয়ে এক ধরনের মতবিরোধ তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে। এই দুজনকে দায়িত্ব থেকে সরাতে সরকারের কাছে আহ্বানও জানিয়েছে তারা। কেন তাদেরকে উপদেষ্টা হিসেবে চান না, ব্যাখ্যা করেন সেই কারণও। বিগত যে ফ্যাসিস্টের হাতকে যারা শক্তিশালী করেছে সেরকম ব্যক্তিবর্গের নিয়োগও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই নিয়োগগুলো আসলে দিচ্ছে কারা? বিকালবেলা মানুষ জানতো না যে কিছু একটা হতে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় যে এখানে সন্ধ্যাবেলা একটা শপথ হয়ে গেছে। এভাবে মানুষের থেকে লুকিয়ে কি জন্য হচ্ছে 3 জন উপদেষ্টা নিয়োগ করা হলো। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে অসন্তোষের কথাও জানান ছাত্র সমন্বয়করা। এখানে যারা ছাত্র প্রতিনিধিরা আছেন, নানানভাবে যারা এই উপদেষ্টা মহলের মধ্যে আছেন, তারা শুধু দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই। তারা আছেন ওখানে কোরামবাজি করার জন্য, এক একজন এক এক কোরাম থেকে লোকজন ডেকে নিয়ে এসে উপদেষ্টা বানাই দিচ্ছে। উত্তরবঙ্গের মোট 16টি জেলা আছে, রাজশাহী এবং রংপুর বিভাগ মিলে মোট 16টি জেলা। এইখানে কি একজনও যোগ্য লোক খুঁজে পাওয়া যায়নি? এই ইস্যুতে চেষ্টা করেও অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নতুন দায়িত্ব পাওয়া সমালোচিত উপদেষ্টাদের অপসারণ করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটিও। সজল দাস, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। অঞ্চলভেদে বৈষম্য নিরসন ও উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা সহ 3 দফা দাবিতে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বুধবার দুপুরে নগরীর পার্ক মোড় থেকে ছাত্র জনতার ব্যানারে মিছিল বের করা হয়। মিছিলটি মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক ঘণ্টাখানেক অবরোধ করে রাখে। এতে দুপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাঞ্চলের সঙ্গে বৈষম্য করছে। এই বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সেই সাথে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা দেওয়ারও দাবি জানান তারা। সেনাবাহিনীর সহায়তায় দেশের আইন শৃঙ্খলার ক্রমেই উন্নতি হচ্ছে। ঠিক কতদিন মাঠে থাকবে সেনাবাহিনী সেটা সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে কথা জানানো হয়। এ সময় 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়। যৌথ অভিযানে পর্যন্ত 6,000-এর বেশি অবৈধ অস্ত্র, 2 লক্ষ গোলাবারুদ উদ্ধার হয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছে 2,500 অপরাধীকে। বর্তমানে 62 জেলায় মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী। সরকার ভিসা দিলে মাওলানা সাদের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাদপন্থীরা। ঐক্যের পক্ষে থাকলে অযৌক্তিক কোনো কিছু মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পালন এবং কাকরাইল মার্কাজ নিজামউদ্দিন অনুসারীদের বুঝিয়ে দেওয়া সহ 7 দাবি উপস্থাপন করেন সাদপন্থীরা। পরবর্তী বিশ্ব ইজতেমা শুরু হবে জানুয়ারির 31 তারিখ থেকে। মাওলানা সাদকে দেশে আসতে না দেওয়ার পক্ষে যখন অনড় জুবায়েরপন্থীরা, তখন সাদপন্থীরা তাকে দেশে আনা সহ নানা দাবিতে আয়োজন করে সংবাদ সম্মেলনের। একে অপরের দিনের মেহনতকে ও ইজতেমাকে বাধা দেওয়া থেকে বিরত থাকি। প্রিয় মাওলানা, আপনি ফিরে আসুন, আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। আমরা নিশ্চয়তা দিচ্ছি, আপনাকে আমরা নিজামউদ্দিনের হযরতগণের মাশওয়ারা অনুযায়ী আগের মতোই সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত রাখব। সাদপন্থীরা দাবি করেন তারা ঐক্যের পক্ষে, কিন্তু তাদের মুরব্বী মাওলানা সাদকে ইজতেমায় অংশগ্রহণ করতে দিতে হবে এবং প্রথম পর্বের ইজতেমা পালন করতে চান তারা। আমান দিয়া, তার নিরাপত্তা দিয়ে এটা সরকারের দায়িত্ব। সাথে সাথে দেশীয়ভাবে যদি নিরাপত্তা এবং তার প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন মনে করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের 10-20 লক্ষ সাথী আছে। এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিষয় আমরা টঙ্গীর মাঠে তাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কাকরাইল মসজিদে কাকরাইল মার্কাজ পুরোপুরি নিজামউদ্দিন অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। ন্যায্য অধিকার থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেটা হবে তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত। এমনটা করার চেষ্টা করলে
বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে কাকরাইল মার্কাজে উপস্থিত হবেন। সেই বাঁধ ভাঙা স্রোত ঠেকানোর মতো কোনো শক্তি আশা করি থাকবে না। এবছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব জানুয়ারি 31 থেকে ফেব্রুয়ারি 2 তারিখ ও দ্বিতীয় পর্ব ফেব্রুয়ারি 7 থেকে 9 তারিখ নির্ধারণ করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা নিজেরা নিষ্কৃতি পাবো এবং দেশ নিরাপদ থাকবে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন কঠিন ঝাল। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। চলো, আমি রেডি। চাবিটা ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায়। চলো, প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। চুল উঠাও। আমন্ত্রণ আরেকবার দুপুরের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি অর্থবাণিজ্য সংবাদ। এখন থেকে ইরানের ব্যাংকগুলোর কার্ড ব্যবহার করা যাবে রাশিয়ায়। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দ্য মস্কো টাইমস। রুশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা মোকাবেলায় দেশ দুটি এই পদক্ষেপ নিয়েছে। ইরানের আন্তঃব্যাংক নেটওয়ার্ক শেতাবকে রাশিয়ার সমতুল্য মির নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে সম্ভব হয়েছে কার্যক্রমটি। বর্তমানে ইরানিরা রাশিয়ায় এটিএম বুথ থেকে অর্থ তুলতে পারছে। ভবিষ্যতেও তারা দোকানে কেনাকাটার সময়ও কার্ড ব্যবহার করতে পারবে। এবার আন্তর্জাতিক সংবাদ। সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও রাজনীতিবিদ ও উদ্যোক্তা বিবেক রামাস্বামীকে। সংক্ষেপে এই বিভাগের নাম ডিওজি। ট্রাম্প জানান, বিভাগটি কেন্দ্রীয় সরকারের ব্যয় ও সরকারের আকার কমানোর উপর গুরুত্ব দেবে। এছাড়া বিধি নিষেধের বাড়াবাড়ি কমানো এবং কেন্দ্র সরকারের সংস্থাগুলোকে পুনর্গঠন করার দিকেও নজর দেবে তারা। এর আগে তিনি বলেছিলেন, সরকারের বাইরে থেকে পরামর্শ এবং নির্দেশনা প্রদান করবে এই বিভাগ। হোয়াইট হাউসের বাজেট ও ব্যবস্থাপনার সঙ্গেও কাজ করবে তারা। তবে বিভাগটির পূর্ণাঙ্গ কাঠামো এখনো পরিষ্কার নয়। চীনের দক্ষিণাঞ্চলের জুহাই শহরের একটি ক্রীড়া কেন্দ্রে ব্যায়াম করতে থাকা লোকদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত 7:45টার দিকে ঘটনা ঘটে। ৬২ বছর বয়সী গাড়ি চালক পালানোর সময় নিজেকে ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করেছিলেন। তাকে ঘটনাস্থল থেকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিবাহ বিচ্ছেদের পর মানসিক আঘাত পেয়ে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। মঙ্গলবার ভয়াবহ এই ঘটনায় নিহতদের প্রতি মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জুহাই শহরের বাসিন্দারা। আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ। ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে নিয়মিত লিগ খেলতে না পারলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী দ্বীপ দেশটির অধিনায়ক শামু আলী। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুই দলের লড়াই হবে সন্ধ্যা ৬টায়। এই ছিল দুপুরের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।